ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ইমামদের কাছে দোয়া চাইলেন দেশের জন্য। তফসিল নভেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতা দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। হলি আর্টিজান হামলা মামলায় কমল সাজা, জেএমবির 7 জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে থাকছি আমি ফিরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: নিরাপত্তা কর্মী আর রাজমিস্ত্রির কাজের ফাঁকে অনলাইনে বিচরণ, নড়াইলের সাদ্দাম এখন সফল ফ্রিল্যান্সার। ফিলিস্তিন সহ সারা বিশ্বে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে দোয়া চান ইমামদের কাছে। শান্তির ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রেখে তৃণমূলের শান্তি বজায় রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন আরও 50টি মডেল মসজিদ। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করে জাতীয় ইমাম সম্মেলন। সারা দেশের প্রায় 1 লাখ ইমাম, মুয়াজ্জিন ও খতিব অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল মঞ্চে প্রবেশের আগে আরও 2 মিলনায়তনে অপেক্ষারত ইমামদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চান। এ আয়োজনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উপস্থিত হন সৌদি আরবের মসজিদ এ নববীর ইমাম শায়েখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। কোরআন ও ইসলামের প্রকৃত অর্থ জেনেই মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান এই অতিথি। আনুষ্ঠানিকতার এক অংশে জাতীয় পর্যায়ে প্রায় 1,500 শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের কয়েকজনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে ইসলাম ধর্মের অপব্যবহার ও সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুসলিমের লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইনি ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট্ট শিশু নারী হত্যা হচ্ছে, আমরা এটা কখনো চাই না। আমরা আমাদের ধর্ম আমরা যথাযথভাবে পালন করতে চাই। বেলজিয়ামে গিয়েছিলাম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিল, তাদেরকে আমি অনুরোধ করেছি এই যুদ্ধ থামান। এই যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা মানুষের উন্নতি চাই, কারণ যুদ্ধের ভয়াবহতা আমি নিজে জানি, দেখেছি। সম্প্রীতি ও মানবতাবোধের বাণী প্রচারের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা, ইসলামের যে মর্মবাণী, শান্তির বাণী, সেটাই সবাইকে পৌঁছাতে হবে। তাহলেই আমাদের দেশটা অর্থনৈতিক উন্নয়নে যেতে পারবে, আমি সেই বিশ্বাস করি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোট আয়োজনের ক্ষেত্রে বড় কোনো প্রতিবন্ধকতা না দেখা এবং বিরোধী দলের অবরোধ ঘিরে সতর্ক অবস্থানে থাকার কথা ইসিকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। আসন্ন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার পরিকল্পনায় সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইসি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। জানান, পূর্ব ঘোষণা অনুসারে নভেম্বরের প্রথমার্ধেই দেয়া হবে নির্বাচনের তফসিল। নভেম্বরের প্রথমার্ধের যে কোনো সময়ে তফসিল হবে, যেটা আগে থেকে আমাদের মাননীয় কমিশন আপনাদেরকে বারবার অবহিত করছেন। বিরোধী দলের কর্মসূচি নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটাবে কিনা তা নিয়েও কথা বলেন ইসি সচিব। গোয়েন্দা সংস্থা সমূহের যে প্রতিবেদন অথবা তাদের যে বক্তব্য, তাদের প্রধানরা যে বক্তব্য কমিশনকে দিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন
আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তবে যেহেতু গতকালকের হরতালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার 3 দিনের অবরোধ দিয়েছেন, সেক্ষেত্রে তারা সতর্ক থাকছেন যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। নির্বাচন ঘিরে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণও সিএসিকে জানানো হয়েছে বৈঠকে। কেন্দ্রে কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হবে, আনসার সদস্যরা কিভাবে নিয়োজিত হবে, তারপরে বিজিবি সদস্য, কোস্টগার্ড, র্যাব তারা কীভাবে দায়িত্ব পালন করবে, এই বিষয়ে মূলত পরবর্তীতে যতগুলো পরিপত্র জারি করা হবে ভিন্ন ভিন্ন তারিখে, সেখানে এগুলো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে এবং তারা সেটা যথাযথ প্রতিপালন করবেন মর্মে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে। এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে বলেও জানান কমিশন সচিব। ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কারণ এখন পর্যন্ত কমিশনের কাছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী গুলশানের হোলি আর্টিজানে হামলার দায়ে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আসামিরা ঘটনার সময় উপস্থিত না থাকায় সাজা কমানো হয়েছে। তবে এ হত্যাযজ্ঞ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে রায় পর্যবেক্ষণ দেন বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 2016 সালের 1 জুলাই দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলা হয় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে। সে রাতে একদল জঙ্গি জবাই ও গুলি করে হত্যা করে 20 জনকে। তাদের মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশি আমেরিকান দ্বৈত নাগরিক ও 2 জন বাংলাদেশি। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারান বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। পরে কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। এই ঘটনার মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 7 আসামিকে আমৃত্যু দেন হাইকোর্ট। যেহেতু তারা ঘটনার সময় উপস্থিত ছিল না, তাই সাজা কমান আদালত। আইনের দুটো পার্ট আছে, আদালত বিচারে স্পষ্ট করে বলছেন সরে অতে হলো যারা সরাসরি কিলিংয়ে অংশগ্রহণ করবে তাদের শাস্তি দেওয়া যাবে, আর সরে আতে হলো যারা সহযোগিতা করবে, সহায়তা দিবে, ষড়যন্ত্র করবে, তাদের সরে আতে শাস্তি হবে। এখন যে 7 জন আসামির বিচার হলো তারা স্পটে কেউই ছিলেন না। 7 জন হলেন হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী 90 জিএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ, শরীফুল ইসলাম ও মামুনুর রশিদ। সবগুলো আসামিকে এই রায় পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, অর্থাৎ 7 জন আসামি স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাগারে বন্দী থাকবে। আদালত তার রায়ে বলেন, এ হত্যাকাণ্ড বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে, জনসাধারণের মনে চরম আতঙ্ক সৃষ্টি সহ জননিরাপত্তা বিঘ্নিত করেছে। আলোচ্য মামলায় দেশি বিদেশি 20 জন নাগরিক সহ 2 জন পুলিশ কর্মকর্তাকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বর্ণিত নিষ্ঠুরতম হত্যাকাণ্ডটি জনসাধারণের মনে চরম আতঙ্ক সৃষ্টি সহ জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এটা গভর্নমেন্টের সাথে কারণ আলাপ করতে হবে, কারণ হচ্ছে যাবজ্জীবন প্রদান করলে সাধারণত সেইটার এনহ্যান্স হয় না। 7 জন আসামির সবাই কারাগারে রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নড়াইলের সাদ্দাম হুসাইন করতেন বিক্রয় প্রতিনিধির চাকরি, এরপর নিরাপত্তা কর্মী, করেছেন রাজমিস্ত্রির সহকারীর কাজও। এর ফাঁকে ঝুঁকে পড়েন অনলাইন প্ল্যাটফর্মে। অল্পদিনের ব্যবধানে হয়ে ওঠেন সফল ফ্রিল্যান্সার ও ইউটিউবার। সাদ্দামের সাফল্য গাঁথার গল্প নিয়ে নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন
আমি কিন্তু এটা বুঝতাম না, কারণ কোনো টিচার ছিল না, কোনো ইনস্ট্রাক্টর ছিল না, যে কোনো একটা বুঝতে পারিনি বা কঠিন হয়ে পড়ে। কন্টেন্ট ক্রিয়েটরের দিকে এগিয়ে আসি এবং আমি ইউটিউব নিয়ে প্রথম যাত্রাটা শুরু করি। বাংলাদেশে আমার মতো এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যাদের ইনকাম এর চেয়ে বেশি আছে বা এর চেয়ে কম আছে। এই যে ফ্রিল্যান্সিং বেস্ট ক্যারিয়ার বর্তমানে সমাজের জন্য। ইউটিউব ফ্রিল্যান্সিং ছাড়াও অনলাইনে ক্লাস নিয়ে 5 শতাধিক শিক্ষার্থীকে দক্ষ করে তুলছেন। তাদের অনেকেই এখন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার, ইউটিউবার। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিছু আয় করার বেসিক ধারণা নিচ্ছে। লেখাপড়ার পাশাপাশি আমিও ফ্রিল্যান্সিং এ করতে চাই। বড় হয়ে আব্বুর মতো ফ্রিল্যান্সার হতে চাই। সাদ্দামের এ কাজে খুশি পরিবার সহ প্রতিবেশীরাও। তার সাফল্যের গল্প নিয়ে 2019 সালে 21শে বইমেলাতে প্রকাশিত হয় 6 ফিগার সিলভার টিউবার শিরোনামে বইটি। তিনি এখন অনেক আয় ইনকামের দিক থেকে অনেক এগিয়ে আছে। আমাদের বাড়ি ঘর এবং ব্যবসা বাণিজ্য অনেক কিছু বাড়াইছে। তার এক্সপিরিয়েন্সগুলো বেকার যুবক ভাইদেরকে তিনি দান করছেন এবং সেই অনুযায়ী এই সমস্ত বেকার ভাইরা আজকে কিন্তু এই আউটসোর্সিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করতেছে। চাকরির ওপর নির্ভরশীল না হয়ে তরুণ প্রজন্মকে অনলাইন ভিত্তিক কাজে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন সফল এই ফ্রিল্যান্সার ও ইউটিউবার। যাদের বয়স 15 আপ হয়েছে, আমি তাদেরকে রিকমেন্ড করব যে বিভিন্ন গেমের পিছনে না ঘুরে, নেশাদ্রব্যের পিছনে না ঘুরে আপনারা চলে আসেন ফ্রিল্যান্সিংয়ে। ফ্রিল্যান্সিং এই সেক্টর আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। অনলাইন আয়ের ওপর নির্ভর করেই বেশ স্বাচ্ছন্দ্যে সংসার চালাচ্ছেন সাদ্দাম। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। অধিগ্রহণের কাজ শেষ না করেই জমির ফসল নষ্ট করে ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর ফলে ক্ষতিতে পড়েছেন ব্রহ্মপুত্র পূর্বপাড় চরাঞ্চলের শতাধিক কৃষক। জেলা প্রশাসক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বহু কষ্টে ধার দেনা করে 1,15,000 টাকা দিয়ে ইজারা নিয়ে জমিতে আমন ও সবজি আবাদ করেছিলেন কৃষক সেলিনা বেগম। কিন্তু সম্প্রতি উন্নয়নের নামে তার জমি অধিগ্রহণ করে ফসল নষ্ট করার অভিযোগ আনেন উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষের বিরুদ্ধে। চাইতাছি 1 মাসের সময়, তাও তারা কিন্তু দিতে পারবো না এই 1 মাসের সময়। তখন আমার কি করা, আমারে কি কইরা আমি এডি সাইরা যাই, আমি জীবত লইয়া কি কইরা আমি খায়াম? আমি তো ধাই না, দুনিয়ার গরিব মানুষ। শুধু সেলিনা না, জমি অধিগ্রহণ কাজ শেষ না করেই উন্নয়ন কাজ শুরু করায় ওই এলাকার প্রায় শতাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ভেকু দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ তাদের। ফসল ঘরে তোলার জন্য 1 মাস সময় চান তারা। এখানে আমাদের যেন 20-25 দিন টাইম দেয়, আমরা ফসল তুলে নিয়ে গিয়ে পরে তারা করুক, যা আমাদের ইচ্ছা তাই করুক। অনেকে কিস্তি তুলে কৃষি করছে, অনেকে কিস্তি তুলে ধান করছে। এখন মনে করেন যে এটা তারা বরট করে ফেলাইতেছে। এদের মানুষের কান্না হাজারি, শত শত মানুষ দেখে আসছে, যারা অর্ধশত পরিবারও এখানে কিন্তু আছে। এটার মধ্যে মাটি ভালাই গরিব করে আমরা কি খাই বাঁচবা। জেলা প্রশাসক জানান, বিভাগীয় সদর দপ্তর ও শহরের উন্নয়নে ব্রহ্মপুত্রের পূর্ব পাড়ের চরাঞ্চলে 845 একর জমি অধিগ্রহণের কাজ চলছে। জমিদাতা ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য সিরতার কোনাপাড়া বেড়ি বাঁধের পাশে 25 একর জমি অধিগ্রহণ করা হয়। শিগগিরই কৃষকরা তাদের পাওনা অর্থ পাবেন বলে জানান তিনি। আবেদন করেছেন, তাদেরগুলো কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তাদেরকে আমরা ক্ষতিপূরণ আমরা যথা নিয়মে সরকারের যে নির্দিষ্ট নিয়ম আছে সেটা অনুযায়ী আমরা পরিশোধ করব। শুধু আশ্বাস না, কৃষকের ফসল ঘরে ওঠানোর পর উন্নয়ন কাজ শুরু করবে কর্তৃপক্ষ, এমন দাবি চরাঞ্চলবাসীর। রত্না সামান, 21শে টেলিভিশন। বিএনপির সমাবেশের সময় সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মীরা। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাব। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। সিরাজগঞ্জে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, রাজনৈতিক দলের কর্মসূচিতে সংবাদ সংগ্রহে গিয়ে একজন সাংবাদিক নিহত এবং 21 জন আহত হয়েছেন। এমন ন্যাক্কারজনক আচরণ কাম্য নয়। মানববন্ধন করেছেন জামালপুরের গণমাধ্যম কর্মীরাও। রাজশাহীতে এক রাতে খুন হয়েছেন 2 চিকিৎসক।
গতরাত 12:15টার দিকে নগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ডাক্তার কাজিম আলী আহমেদকে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পথ আটকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত অন্যজন এরশাদ আলী দুলাল, গ্রাম্য চিকিৎসক। নগরীর চন্দ্রিমা থানার কৃষ্ণগঞ্জ বাজারের একটি ফার্মেসি থেকে তাকে তুলে নিয়ে রাত 9টার দিকে সিটি হাটের পাশে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পৃথক হত্যা মামলায় রংপুর, নাটোর ও সিরাজগঞ্জে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরে নাট্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মী রোমান সরকারকে হত্যার দায়ে 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হায়দার আলীর বিশেষ আদালত। 2009 সালের 22 সেপ্টেম্বর রাতে রোমানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা হত্যা মামলাটি দায়ের করেন। নাটোরের গুরুদাসপুরে স্ত্রী রোকেয়া বেগমকে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 2017 সালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রোকেয়াকে হত্যা করেন শফিকুল। সিরাজগঞ্জে স্ত্রী খুশি বেগমকে হত্যার দায়ে স্বামী শামীমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 2009 সালের 11 জুলাই খুশিকে শ্বাসরোধে হত্যা করেন শামীম। কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব। 2 দিনের উৎসব উদযাপনে বর্ণিল সাজে সেজেছে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার এবং আশপাশের 20টি রাখাইন পল্লীর প্যাগোডা সহ বসতি। গতরাতে 1000 মোমবাতি জ্বালিয়ে ও রং বেরঙের ফানুস উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন রাখাইনরা। ঘরে ঘরে আয়োজন ছিল নিজেদের তৈরি পিঠারও। বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর ও সাফারে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাফারেও শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে প্রায় 15 শ্রমিক আহত হন। একই দাবিতে আশুলিয়া, জামগড়া সহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। নগরীর পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের আড়তে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ 95 টাকা থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকায়। আড়তদাররা জানান ডলারের দাম বাড়ায় বেড়েছে পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির দাবি ক্রেতাদের। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের অরাজকতার বিরুদ্ধে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা। ঢাকাসহ সারা দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে যোগ দেন তারা। নেতাদের অভিযোগ, বিএনপি জামায়াত আবারও জ্বালাও পোড়াও রাজনীতির মাধ্যমে আরেকটি 111-এর সৃষ্টি করতে চায়। সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. আল মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। শেষ করব 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয়, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ইমামদের কাছে দোয়া চাইলেন দেশের জন্য। তফসিল নভেম্বরের প্রথমার্ধে। সংসদ নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতা দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী।
হোলি আর্টিজান হামলা মামলায় কমল সাজা, জেএমবির 7 জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।